গল্পটি হচ্ছে কোরিয়ান এমবুস হোটেলের। ইনি হচ্ছে হোটেলের মালিক ইয়াং জিং। বাবা ছিলেন এই হোটেলের প্রতিষ্ঠাতা। বাবা মারা যাওয়ার পর হোটেলের সমস্ত দায়িত্বই তাকে নিতে হয়। জিংয়ের একটি রোগ আছে, তা হলো জিং বিজোড় সংখ্যাকে প্রচুর ঘৃণা করে। তার সমস্ত কিছুই জোড় সংখ্যা চাই, যেমন তার রুম নাম্বার, কাপ, নোট খাতা, ডাস্টবিন থেকে শুরু করে কফি মেশিনের সিরিয়াল নাম্বারটাও জোড় সংখ্যার হতে হবে। এমনকি এসি টেম্পারেচারটাও জোড় সংখ্যায় চাই। আর এই সব কিছুই মেক শিওর করে তার হোটেলের একজন মেড বা কাজের লোক, যার নাম লি ইয়াং। আর লি ইয়াং হচ্ছে আজকে আমাদের গল্পের ফিমেল লিড। লিয়ার স্বপ্ন ছিল সে একজন স্টেজ পারফর্মার হবে, কিন্তু বহু বছর অডিশন দেওয়ার পরেও তার সেই সুযোগ আর হয়ে ওঠেনি। সে এখন একজন স্টেজ পারফর্মার হওয়ার স্বপ্ন দেখে, তাই সে মাঝে মধ্যেই মনের অজান্তেই ডান্স করতে শুরু করে দেয়। আর তার এইসব পাগলামি জিং দেখতে পায়। সে জিংয়ের রুম পরিষ্কার করার সময় গলা ছেড়ে গান গাইতে শুরু করে এবং নাচতে থাকে। জিংকে দেখে সে খুবই বিব্রত অবস্থায় পড়ে যায়। তখন জিং বলে, তোমার নামটা লি ইয়াং, নামটা জোড় সংখ্যার, যা আমার খুবই পছন্দ হয়েছে। লিং তাকে ধন্যবাদ দিয়ে ওইখান থেকে চলে যায়। এরপর কাজ শেষে বাড়ি ফেরার সময় লি তার গলায় থাকা নেকলেসটি খুঁজে পাচ্ছিল না। সে পুরো হোটেলে তার নেকলেসটি খুঁজে বেড়ায়। সে কোথাও খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই জিংয়ের রুমে চলে যায়। এরপর দরজায় 3বার নক করে। এরপর জিং বলে এরপর থেকে দরজায় 2বার অথবা 4বার নক করতে। টি বলে সে তার নেকলেসটি হারিয়ে ফেলেছে, যেটা তার মা তাকে উপহার দিয়েছিল। তখন জিং বলে, তুমি ভিতরে এসে খুঁজে দেখতে পারো। একথা শুনে লি তাকে সরি বলে ওখান থেকে চলে যায়। জিং তখন নেকলেসটা খুঁজতে শুরু করে। পরের দিন সকালে লি যখন জিংয়ের রুম পরিষ্কার করতে চলে আসে, তখন সে তার এক বন্ধু মিলে রুম খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারা একটি প্যাকেট দেখতে পায়। প্যাকেটের গায়ে লেখা ছিল, তুমি হয়তো এই জিনিসটাই খুঁজে বেড়াচ্ছ। প্যাকেটের ভিতরে ছিল একটি নেকলেস, যেটা দেখে লি প্রচুর খুশি হয়। পরবর্তীতে লি জিংকে ধন্যবাদ লিখে একটা নোট রেখে যায়। তারপর বাড়ি ফেরার পথে লি ওভারব্রিজের উপর খুশিতে নাচতে থাকে। আর ওভারব্রিজের পাশেই জিং ট্রাফিক জ্যামে আটকে ছিল। আর সে লি এর ডান্স দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারপর লি তার মায়ের কাছে যায়। তার মা একটি হসপিটালে ভর্তি ছিল। ওনার রোগ হচ্ছে উনি কিছুক্ষণ পর পর পুরনো সব কিছুই ভুলে যায় এবং পরবর্তীতে আবার সব মনে পড়ে। তোমার দেয়া এই নেকলেসটা আমি হারিয়ে ফেলেছিলাম। আমার বস এটা খুঁজে পেয়েছে। তিনি খুবই ভালো একজন মানুষ। তার মা বলে, তোমার বস আমার সুন্দরী মেয়েটাকে কি চুরি করতে চায়? তখন লি বলে, আমায় একটু লিয়াং বলে ডাকো। এটা শুনে তার মা বলে, এটা তো আমার মেয়ের নাম। অর্থাৎ লিয়ের মা আবারও সবকিছু ভুলে গিয়েছে। এরপর দেখা যায় জিং তার সহকারী বা ভাইস প্রেসিডেন্টের সাথে একটি মিটিং করছে। সে জিংকে বলে, ইস্ট বেইন নামে একটি কোম্পানি আমাদের হোটেলের সাথে পার্টনারশিপ করতে চায়। তার ফলে আমাদের হোটেলটা আরও বেশি উন্নত করতে পারবো। জিং বলে, আপাতত আমি এইসব চাই না। আমি অন্য একটি বিষয় নিয়ে বিজনেস করতে চাই, যার স্বপ্ন আমি ছোটবেলা দেখে আসছি। আর সেটা হলো আর্ট বিজনেস, যেখানে বিভিন্ন ধরনের আর্ট কেনা বেচা হবে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবা আমার আর্টকে এবং আমার আর্ট বিজনেসকে মোটেও গুরুত্ব দেয়নি। তখন ভাইস প্রেসিডেন্ট বলেন, তোমার ধারণাটা সম্পূর্ণ ভুল। তুমি সেই ছোট্টবেলায় তোমার বাবাকে একটি ড্রয়িং উপহার দিয়েছিলে। তোমার আঁকা সেই ড্রয়িংটা সে যত্ন করে এখনো লকারের ভিতরে রেখে দিয়েছে। এরপর জিং তার বাবার লকার খোলার চেষ্টা করে। সে তার পছন্দের সমস্ত জোড় সংখ্যা দিয়ে চেষ্টা করেও সে লকার খুলতে পারে না। পরের দিন সকালে লিং হোটেলের রুম পরিষ্কার করতে গিয়ে একটি কাগজ দেখতে পায়। সেটা ছিল একটি সুসাইড নোট, অর্থাৎ এই রুমে থাকা লোকটি খুব শীঘ্রই সুসাইড করবে। লিং এই বিষয়টা তার বসকে জানায়। আর জিং তখনই তার পার্টনার এবং হোটেলের ম্যানেজার মিস্টার সুজিন আর মিস্টার হুন এর সাথে মিটিংয়ের ব্যবস্থা করে। তার পার্টনার জিংকে বলে, সে লোকটাকে কিছু টাকা দিয়ে হোটেল থেকে বের করে দেওয়া উচিত। লোকটি হোটেল থেকে বের হবে জানুয়ারির 1 তারিখে। লোকটি হয়তো 31st নাইটে সুসাইড করতে পারে। তখন জিং সিদ্ধান্ত নেয়
লোকটিকে হোটেল থেকে বের না করে তার উপর সবসময় নজর রাখতে হবে এবং সে যাতে কিছুতেই সুসাইড করতে না পারে, এর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। জিংয়ের সিদ্ধান্ত শুনে সুজিন এবং লি খুশি হয়। সে লিংকে বলে এখন থেকে সব সময় তার উপর নজর রাখবে এবং তোমাকে ধন্যবাদ হোটেলের সম্মান রক্ষার্থে সাহায্য করার জন্য। এরপর থেকে সুজিন সিসিটিভির মাধ্যমে লোকটির উপর নজর রাখে। অপরদিকে মিস্টার হোম একটি ফোন দিয়ে আটে জুনকে সুসাইড থেকে বিরত রাখার জন্য। সে জুনের দরজায় নক করে। জুনের মোটেও সুবিধা মনে হয় না। সে তার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। তখন মিস্টার হুন বলে, আপনি আমাদের ক্রিসমাস কনসার্টের উইনার হয়েছেন। উপহার নিয়ে জুনকে শুভেচ্ছা জানায়, তাকে ক্রিসমাসের একটি টিকিট দেয়। এই টিকিটটা হচ্ছে লি ক্যাং নামের একজন ফেমাস সিঙ্গারের। ক্রিসমাসের সন্ধ্যায় আমাদের হোটেলে তার কনসার্ট হবে এবং আজ থেকে আপনি বিনা পয়সা আমাদের হোটেলের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এই বলে সে চলে যায়। তখন ফ্ল্যাশব্যাককে জুনের অতীত দেখানো হয়। আমরা দেখতে পাই জুন একটি কোম্পানিতে ছোটোখাটো জব করত। একদিন তার গার্লফ্রেন্ড সান তাকে ফোন করে বলে সে অন্য কাউকে বিয়ে করবে। এই কথা শুনে সে প্রচুর কষ্ট পায়, কান্নাকাটি শুরু করে আর তার কাছে একটি সুযোগ চায়। বলে, আমি প্রমিস করছি সিভিল সার্ভিসের এক্সাম পাস করে বড় একটি জব নিব, প্লিজ তুমি আমায় ছেড়ে যেও না। কিন্তু সান তাকে ছেড়ে চলে যায় আর এই জন্যই সে সুসাইড করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে সে একটি ফার্মেসিতে গিয়ে বলে, কেউ যদি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে তাহলে কি সে মারা যাবে? ডক্টর বলে, অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে বিভিন্ন প্রবলেম হবে, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই বলে সে তাকে একটি বিষ অফার করে, কিন্তু জুনের কাছে এত টাকা না থাকায় সে কিনতে পারে না। এরপর সে একটি কীটনাশকের দোকানে আসে। দোকানদার বলে, এখন আর কেউ কীটনাশক খেয়ে মরে না, তুমি এই ইঁদুর মারার ওষুধটা ট্রাই করতে পারো। আপনাকে কে বলেছে আমি মরতে চাই? এই বলে সে একটি গাছ কিনে চলে আসে এবং বলতে থাকে, আজকাল সুসাইড করাটাও কঠিন হয়ে পড়েছে। আর তখনই তার পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়। সে বলে, অল্পের জন্য বেঁচে গেলাম। এরপর বাড়ি ফেরার জন্য ডিসিশন নেয়, মরতে হলে লাক্সারিয়াসভাবে মরবে। মৃত্যুর আগে কয়েকটা দিন সে উপভোগ করবে। তাই সে বাড়ির মালিককে ফোন করে তার অ্যাডভান্স টাকাগুলো তুলে নেয় এবং সে এমব্রোস হোটেলে চলে আসে। এরপর সে রিসেপশনে গিয়ে বলে তার একদম টপ ফ্লোরে একটি রুম লাগবে। রিসেপশনিস্ট তাকে বলে তার টপ ফ্লোরেই কেন লাগবে? সে বলে, টপ ফ্লোরে গিয়ে আমি শহরের ভিউ দেখব। রুমে থাকা ফ্রি বিয়ার এবং জুতা দেখে সে প্রচুর খুশি হয়। তার টেলিফোনের সাথে সুইচ কানেকশন করা ছিল। সে উল্টাপাল্টা প্রেস করে হোটেলের ওয়েক আপ কল সার্ভিসকে কল করে দেয়। ওয়েক আপ কলের সার্ভিসের কাজ হচ্ছে গেস্টের দেওয়া নির্দিষ্ট সময় তাদের ফোন করে ঘুম থেকে ডেকে তোলা। ফোনের অপর প্রান্ত থেকে একটি মেয়ে বলে, আপনি কয়টায় ঘুম থেকে উঠতে চান? সকাল 9:30। তখন জুন মেয়েটিকে বলে, আপনি ফোন করার পরে যদি আমি ঘুম থেকে না উঠি তাহলে আপনারা কি করবেন? মেয়েটি বলে, তাহলে আপনার রুমে নক করা হবে। এরপর সে সুসাইড নোট লিখে যে বছরের সেদিন আমি হোটেলে সুসাইড করব, কারণ আমি দুর্ভাগা। জব থেকে ভালোবাসার মানুষটা থেকে প্রতিটা ক্ষেত্রেই আমি ব্যর্থ হয়েছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। লেখাটা তার কাছে ভালো না লাগায় কাগজটি ছুঁড়ে ফেলে দেয়। এরপর আরেকটি নোট লেখা শুরু করে দেয়, কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়ে বিছানায় কান্নাকাটি শুরু করে দেয়। কিছুক্ষণ পর সে বলে, বিছানাটা তো খুবই আরামদায়ক। পরের দিন সকালে লিং যখন রুম পরিষ্কার করতে আসে তখন তার সুসাইড নোটটি খুঁজে পায় আর সেটা নিয়ে সে জিংকে দেখায়। এরপর গল্প বর্তমানে চলে আসে। সকালবেলা ওয়েক আপ কল সার্ভিস থেকে কল করা হলে মেয়েটি জুনকে একটি ধাঁধার সমাধান করতে দেয়, কারণ তাদের নিয়ম হচ্ছে ওয়েক আপ কল করে ধাঁধার সমাধান করতে দেবে, কারণ ধাঁধার সমাধান করতে গিয়ে তাদের ব্রেন সেল অ্যাক্টিভ হয়ে যাবে, ফলে তারা আর কখনো ঘুমিয়ে পড়বে না। জুন যখন মেয়েটির সাথে অনেকক্ষণ কথা বলে তখন বলে পরের দিন সকালে যেন তাকে একই সময় ওয়েক আপ কল করা হয়। পরের দিনটি ছিল ক্রিসমাস ডে। জুন সন্ধ্যাবেলা লি ক্যাংয়ের কনসার্ট দেখার জন্য হোটেলে অডিটোরিয়াম রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ হোটেলে তার এক্স গার্লফ্রেন্ড এবং তার ফিয়ান্সেকে দেখতে পায়। কয়েকদিনের মধ্যে সানেকে বিয়ে করবে। লোকটি জুনকে বলে, আমাদের পিছন করা বন্ধ করো। এই বলে সে সানকে নিয়ে কনসার্ট দেখতে চলে যায়। জুন মন খারাপ করে বাইরে বসে তার এবং সানের ছবি ডিলিট করে দিচ্ছিল।
আর তখনই পাশে এক কাপল এসে রোম্যান্স করতে থাকে। এটা দেখে সে আরও বেশি কষ্ট পায়। যাওয়ার আগে সে তাকে বিরক্ত করে চলে যায়। অপরদিকে জি লিংকে এক রাস্তার পাশে দেখতে পায়। সে একটি বাচ্চার বেলুন গাছ থেকে নামানোর চেষ্টা করছিল। তখন জিং গাড়ি থেকে নেমে এসে তাকে সাহায্য করতে আসে। জিং বাচ্চাটাকে কোলে তুলে ধরে, কিন্তু তার নাগাল পাচ্ছিল না। তাই জিং এবার লিকে কোলে তুলে ধরে। সে বেলুনটার নাগাল পেয়ে যায়, আর সেখানে একটি রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। জিং লিকে জিজ্ঞাসা করে, আজ ক্রিসমাস উপলক্ষে তোমার প্ল্যান কি? তখন লি বলে সে চার্চ লাগিয়ে জায়গায় প্রার্থনা করতে চায়। জিং বলে আমাকেও চার্চে যেতে হবে। তারা দুজন একসাথে চার্চে গিয়ে প্রার্থনা করে, কিন্তু জিং চার্চের নিয়ম কানুন কিছুই জানে না। সে সব কিছুই ভুলভাল করতে থাকে। লিং দেখে তা প্রচুর হাসতে থাকে। চার্চ থেকে বেরিয়ে লিং বলে, আমি একজন স্টেজ পারফর্মার হতে চেয়েছিলাম। কয়েকদিন পরে আমার একটি অডিশন রয়েছে। জিং বলে, সেখানে চান্স পেয়ে গেলে তুমি আর কখনোই হোটেলে আসবে না, তাই না? এরপর তারা একে অপরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে চলে যায়। এরপরের দিন জুন যখন সুইমিং পুলে যায়, একটি ছেলে প্রায় ডুবেই যাচ্ছিল। সে তখনই পুলে ঝাঁপিয়ে পড়ে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। তখনই হোটেলের ম্যানেজার সুজিন দৌড়ে এসে বলে, আমার ভাই প্রাণকে বাঁচানোর জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ। উপরওয়ালা যেন আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখে। তখন আমরা জানতে পারি প্রাং হচ্ছে তার স্কুলের সেরা সুইমার। তার ডুবে যাওয়া বিষয়টি হলো সুজিনের সাজানো একটি নাটক। সুজিন এইসব করিয়েছিল জুন যেন বেটার ফিল করে। এরপর হোটেল রুম থেকে ফেরার সময় হোটেলে একজন স্টাফ জুনকে বাউ করে সম্মান জানায়। তারপর দিন সকালে কল সার্ভিসের মেয়েটি কল দিলে মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করে। মেয়েটি বলে তার নাম ওয়েক আপ কল 6। সে কোনো মানুষ না, তার বয়সটি হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। এই কথা শুনে জুন আবার মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই মেয়েটি বলে, আমি আপনাকে বোকা বানিয়েছি, আমি একজন মানুষ, কিন্তু হোটেলের নিয়ম অনুযায়ী আমরা কাউকে আমাদের নাম ঠিকানা বলতে পারি না। এরপর থেকে মেয়েটির সাথে প্রায় সব সময় কথা বলে। পরের দিন সকালে জিং লিকে বলে, অডিশন রেখে তোমার আজ হোটেলে আসা উচিত হয়নি। এই বলে সে লিংকে টেনে নিয়ে যায়। লিংয়ের অডিশনের পারফরমেন্স দেখে জিং অনিচ্ছাকৃতভাবেই হাততালি দিয়ে দেয়। এরপর লিং অডিশন রেখে বের হয়ে জিং বলে, তুমি খুব ভালো পারফরমেন্স করেছো, তা আমি নিশ্চিত যে তুমি সুসংবাদ নিয়ে এসেছো। লিং বলে, এই নিয়ে আমি বহুবার অডিশন দিয়েছি, কিন্তু বরাবর মতো এবার আমার ভাগ্য সহায় হয়নি। আপনাকে ধন্যবাদ আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। এরপর থেকে আমাকে আর সাহায্য করতে আসবেন না। আমি শুধুমাত্র আপনার হোটেলে একজন সাধারণ কর্মচারী, এর থেকে বেশি কিছু না। যাওয়ার আগে একটি কথা বলে যাই, এটা সংখ্যার গুরুত্বই অপরিসীম। জোর বিজোর প্রতিটা সংখ্যায় সমান গুরুত্ব দেওয়া উচিত, তাহলেই আপনি আপনার রোগ থেকে মুক্তি পাবেন। এরপর একদিন হোটেলের ম্যানেজার বলে, হোটেলে সবাই তোমার নাম দিয়েছে গোল্ড ডিগার, কারণ তুমি নাকি টাকার লাভে বচের সাথে ঘুরে বেরো। এটা শুনে লিং প্রচণ্ড কষ্ট পায় এবং বাড়ির দিকে রওনা দেয়। তখন দুজন স্টাফ তাকে দেখে একে অপরকে বলে, মেয়েটিকে দেখতে ইনোসেন্ট হলেও আসলে সে অনেক বড় মাপের লোভী। এতে লি আরও বেশি কষ্ট পায়। সে হসপিটালে তার মায়ের সাথে দেখা করতে আসে। তার মা হসপিটালে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। লি ইশারার মাধ্যমে ডাকলেও সে তার মেয়েকে চিনতে পারে না। অপরদিকে জিং ম্যানেজারকে ডেকে বলে, লিয়ের পরিবর্তে অন্য একজন স্টাফ আমার রুম পরিষ্কার করে কেন? এই কারণে সে বলে, আপনাদের দুজনকে নিয়ে কিছু গুজব ছড়িয়েছে, এই জন্য লি এখন অন্য ফ্লোরে কাজ করে। তারপর জিং আবারও তার বাবার লকারটা খোলার চেষ্টা করে। এবার সে বিজোড় জোর সংখ্যা দিয়ে চেষ্টা করে। অবশেষে সে লকারটা খুলে ফেলে। ভিতরে তার আগে একটি পেন্টিং এবং নিউ ইয়ারের একটি কার্ড দেখতে পায়, যেটা সে ছোটবেলা তার বাবাকে দিয়েছিল। এরপর আমরা জুনকে দেখতে পাই সুসাইড করার জন্য হোটেলের উচ্চতা পরিমাপ করতে যায়। দুর্ভাগ্যবশত তার জানালার সাথে মাথা আটকে পড়ে। তখন একজন লোক তার জন্য একটি গিফট নিয়ে আসে। জুনকে দেখতে পেয়ে তাকে বাঁচিয়ে নেয়। জুন দেখতে পায় উপহারটা সুজিন তার কাছে পাঠিয়েছে। চিরকুটে লেখা ছিল, আমার ভাইকে বাঁচানোর জন্য ধন্যবাদ, আপনি একজন রিয়েল হিরো। তখন জুন একটি ফোন দিয়ে আসে। একটি চিরকুটে তার ফোন নাম্বার লিখে ওই উপহারটা রিসেপশনে নিয়ে চলে যায়।
তাকে বলে এই উপহারটা ওয়েক আপ কল 6 এর কাছে পৌঁছে দিবেন। তাকে বলবেন রুম নাম্বার 1739 থেকে পাঠানো হয়েছে। মেয়েটি উপহার নিয়ে তার কাছে পৌঁছে দেয়। সেদিন ছিল 31 ডিসেম্বর, মানে আজকে জুন সুসাইড করার কথা ছিল, তাই হোটেলের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। জুন একজনের সিকিউরিটি গার্ডের ওয়াকিটকিতে শুনতে পায় ক্রিসমাস কনসার্টের উইনার হওয়া সুজিনের ফুল থেকে একজনের জীবন বাঁচানো সবকিছুই তাদের পরিকল্পিত ছিল। এটা শুনতে পেয়ে সুসাইড করার জন্য দৌড় লাগায়। সে একদম টপ ফ্লোরে চলে যায়। সুদিন সিকিউরিটি গার্ড নিয়ে তাকে বাঁচাতে চলে আসে। তখন ওয়েক আপ কল 6 এর মেয়েটি তাকে ফোন করে, তাকে উপহারের জন্য ধন্যবাদ জানায়। জুন বলে, আর কখনো আমাকে ডেকে তুলতে হবে না, আমি চিরকালের জন্য চলে যাচ্ছি। ঠিক তখন ওয়েক আপ কলের 6 এর মেয়েটি চলে আসে। সে জুনকে বলে, আমিও তোমার ভয়েসের প্রেমে পড়ে গিয়েছিলাম। এরপর প্রথম দেখাতেই তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তোমার রুম নাম্বার দেখে বুঝতে পেরেছিলাম যে এটাই তুমি। সত্যি বলতে আমিও আজ সুসাইড করতে চাই। আমি আমার একঘেয়েমি জীবন থেকে মুক্তি চাই। তখন জুন তাকে থামিয়ে বলে, তুমি মরে গেলে তাদের কি হবে, যারা আগামীকাল সকালে তোমার ওয়েক আপ কলের জন্য অপেক্ষায় রয়েছে? সে বলে, যাকে আমি ওয়েক আপ কল করতে চাই সেই যদি সুসাইড করে তাহলে আমার বেঁচে থেকে কী লাভ? জুন তার ভালোবাসাটা বুঝতে পারে। রিলিং থেকে উঠে আসতে নেয়। হঠাৎ সে স্লিপ করে পড়ে যাচ্ছিল। সিকিউরিটি গার্ড এসে তাকে বাঁচিয়ে নেয়। সে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। অপরদিকে ইচেন কোম্পানির সাথে জিংয়ের মিটিং হয়। তারা জিংকে বলে, হোটেলে উন্নয়নের জন্য আগে সমস্ত কর্মকর্তাদের বের করে দিয়ে নতুন লোক নিয়োগ করতে হবে। এই শুনে জিং ঠেকে গিয়ে মিটিংয়ে ক্যান্সেল করে দেয়। সে ডিরেক্ট ওয়েটারদের কমন হলে চলে আসে। লিংয়ের কাছে গিয়ে বলে, আমি তোমার সাথে নিউ ইয়ার সেলিব্রেট করতে চাই। লিং তাকে মানা করে দেয়। সে বলে, সবাই আমাকে গোল্ড ডিগার বা লবি বলে ডাকে। তখন জিং বলে, আমাকে সবাই সেলফিশ বলছে। গোল্ড ডিগার ও সেলফিশ ভালো কম্বিনেশন হবে, তাই না? এই বলে জিং সবার সামনে দিয়ে হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে আসে। ঠিক তখনই নিউ ইয়ার সেলিব্রেট শুরু হয়ে যায়। তারা একে অপরকে গ্রহণ করে নেয়। তাদের গল্প এখানে শেষ হয়ে যায়। পরবর্তীতে সুজিনের ভাই প্রাং, মিউজিশিয়ান লি ক্যাং ও এমডেস হোটেলের সাথে জড়িত আরও কয়েকজনের গল্প নিয়ে হাজির হব।